আগুন লেগে মানুষ মারা যাচ্ছে, সেই নেক্সাসটাই কী করেছে? কোনো ধরনের প্ল্যানিং স্ট্যান্ডার্ড, ন্যাশনাল বিল্ডিং কোড, ইমারত নির্মাণ বিধিমালা কিংবা কমন সেন্সের যে প্রয়োগ, কোনোটাই করেনি। আমরা যারা সাধারণ মানুষ বলি হয়েছি। তাহলে সিটি কর্পোরেশন কেন নির্বিকার ছিল? কেন আমাদের বিমান চলাচল কর্তৃপক্ষ তারা নির্বিকার? তাহলে আমাদের কি শিশুরাকে মৃত্যুর বিছেলে এভাবেই মরতে থাকবে? আমাদের শিশুরা কি স্কুলে গিয়েও নিরাপত্তা পাবে না? এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আমাদের বাচ্চারা মারা গেলেন, এত বড় বিমান দুর্ঘটনা, এই দুর্ঘটনা কি এড়ানো যেত? কিংবা দুর্ঘটনায় আমরা ক্ষয়ক্ষতিকে এড়াতে পারতাম? কিংবা যে প্রশ্নটা জনমনে আসলো যে জনবহুল এলাকায় কেন আমাদের বিমানের প্রশিক্ষণ বিমান এসেছে? আসলে বিষয়গুলো কিন্তু একটার সাথে সম্পর্কিত। এবং এই যে আমরা একটা এয়ারপোর্ট তৈরি করেছি, যে এয়ারপোর্টটা যখন আমাদের তৈরি হয় ৮০-র দশকে, তখন কিন্তু এয়ারপোর্টের আশেপাশে প্রচুর ফাঁকা জায়গা ছিল এবং সেই জায়গাগুলো জনবসতিহীন জায়গা ছিল। এবং প্ল্যানিংয়ে এবং আমাদের যে এভিয়েশন যে স্ট্যান্ডার্ড, সেখানে কিন্তু এয়ারপোর্টের আশেপাশে ৪-৫ কিলোমিটার কিন্তু যে এলাকাগুলোতে প্লেন ওঠানামা করে বা অ্যাপ্রোচ এলাকা, সেই জায়গাগুলো কিন্তু আমাদের রেস্ট্রিক্টেড এরিয়া এবং সেখানে চাইলেই ইচ্ছে মতো ভবন তৈরি করা যায় না, যেমন ইচ্ছে মতো উচ্চতার, ঠিক তেমনি ভবনের মধ্যে যে ব্যবহার বা ল্যান্ড ইউজ, ভূমি ব্যবহার, সেটা কি হবে সেটারও কিন্তু একটা গাইডলাইন আছে। গাইডলাইনটা সাধারণভাবে যে আপনার উচ্চতা রেস্ট্রিকশন থাকবে, বিমান এলাকার যত কাছাকাছি হবে উচ্চতা রেস্ট্রিকশন তত বেশি, নির্দিষ্ট দূরত্বের পরে গিয়ে সেটার উচ্চতা, ভবন উচ্চতা বাড়তে পারে। কিন্তু আমরা যেটা করেছি, আমাদের এই পুরো এলাকাতে যে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের আমরা কিন্তু হাইট জোনিং একটা আছে, কিন্তু ইউজ জোনিং যেটা ভূমি ব্যবহার কী হবে সেটার সুস্পষ্ট গাইডলাইন সেভাবে সুনির্ধারিত করিনি। সেটা না করলেও 1995 সালে যে ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করা হয়েছিল, তখন কিন্তু উত্তরার অনেক এলাকা, দিয়াবাড়ি এলাকাগুলো, সেগুলো কিন্তু সেই অর্থে সেগুলো অনেক এলাকাই সংরক্ষিত। এই কারণে সংরক্ষিত, সেটা একে তো বিমান চলাচলের আশেপাশের এলাকা, পাশাপাশি সেসব এলাকাতে জলাধার, জলাশয়, এমনকি ফ্লাড ফ্লো জোন, সাব ফ্লাড ফ্লো জোন সেগুলো ছিল, সেগুলো কনজারভেশন এলাকা, রেস্ট্রিক্টেড এরিয়া। অথচ আমরা যেটা করলাম, সেই এলাকাগুলোতে বিশেষ করে আমাদের ফ্লাইটের যে অ্যাপ্রোচ রোড, সেই অ্যাপ্রোচ রোডগুলোতে ভূমি ব্যবহার কেমন হবে সেটা আমরা পরবর্তী সময়ে সেটা আমরা ডিএমডিপির যে নির্দেশনা সেটা মানিনি। যার ফলে প্রথমত যখন আমরা উত্তরার স্যাটেলাইট টাউনটা করলাম, তখনও অ্যাপ্রোচ রোডে যে আমাদের রেস্ট্রিকশন থাকার কথা ছিল সেটা মানিনি। সবচেয়ে বড় ব্লান্ডারটা হলো যখন পরবর্তীতে উত্তরার থার্ড ফেজ করেছি, তখন বিশাল এলাকারে জলাধার, জলাশয় সেগুলো ভরাট করে আমরা উত্তরা থার্ড ফেজ প্ল্যান করলাম এবং এইটার সুযোগ নিয়ে পরবর্তীতে থার্ড ফেজের আশেপাশে যত ধরনের এলাকা ছিল, বিশেষ করে জলাশয় এলাকাগুলো, জলাধার এলাকাগুলো, কনজারভেশন এলাকাগুলো, সেগুলো কিন্তু বেসরকারি বিভিন্ন গোষ্ঠী প্রতিষ্ঠান সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবহার তৈরি করলো। এর মধ্যে একটা হচ্ছে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, এবং এই কলেজেরও কিছু অংশ একসময় জলাশয়, জলাধার ছিল, সেগুলো পরবর্তীতে ভরাট করা হয়েছে। যেগুলো আমাদের ঢাকার যে আমাদের জলাশয় জলাধার আইন 2000 সালে করা হয়েছে, সেগুলোকে লঙ্ঘন করেই রাজুক থার্ড ফেজ করলো। আবার এই যে আমাদের এই বিপুল সংখ্যক আমাদের প্রতিষ্ঠান, ভবন এগুলো তৈরি হয়েছে। আর পাশাপাশি আমাদের এই এলাকাগুলোতে এয়ারপোর্টের আশেপাশে অ্যাপ্রোচ রোডের একদিকে উত্তরা এলাকা, অন্যদিকে যদি আমরা দেখি বাড়িধারা, গুলশান, সেই এলাকাগুলোতেও কিন্তু বিশাল বিশাল ভবন হচ্ছে। আমরা অনেক হোটেল রাজুকের কাছ থেকে যে অনুমোদন নিয়েছিল, সেই অনুমোদনকে ভায়োলেট করে অনেক তালা বাড়িয়ে নিয়েছে। অনেক মিডিয়াতে রিপোর্ট হয়েছে, কিন্তু সেগুলো প্রভাবশালী লোকদের হোটেল, সেই কারণে কিন্তু সেই হোটেলগুলোকে কিন্তু পরবর্তীতে স্পর্শ করা যায়নি। আমরা র্যাঙ্কস টাওয়ার, আমাদের তেজগাঁও এয়ারপোর্টের কাছে, সেখানেও র্যাঙ্কস টাওয়ারটাকে ভাঙলাম। পরবর্তীতে কিন্তু স্বাধীনতা টাওয়ার তৈরি করা হলে তখন আমরা সেগুলোকে গ্রাহ্য করিনি। এভাবে আমরা রাষ্ট্রযন্ত্রের মধ্যে আমলাতন্ত্র, আমাদের বাহিনী, বিভিন্ন সামরিক বাহিনী থেকে শুরু করে ব্যক্তিগতভাবে যারা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে শক্তিশালী, এমন কি বিগত সময় পলিটিশিয়ানরা পুরো ঢাকা শহরের যে ভূমি ব্যবহার এবং এই যে জলাশয়, জলাধার ভরাট করা এবং ভবনকে যত্রতত্র উঁচু উঁচু ভবন বানানো, এই একটা নেক্সাস তৈরি হয়েছিল। সেই নেক্সাসটাই আসলে আমাদের এই যে বিভিন্ন সময় আমরা দেখি বহুতল ভবনে আগুন লেগে মানুষ মারা যাচ্ছে, সেই নেক্সাসটাই কী করেছে? কোনো ধরনের প্ল্যানিং স্ট্যান্ডার্ড, ন্যাশনাল বিল্ডিং কোড, ইমারত নির্মাণ বিধিমালা কিংবা কমন সেন্সের যে প্রয়োগ, কোনোটাই করেনি। না করলে আমরা যারা সাধারণ মানুষ বলি হয়েছি। দেখেন, একটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যারা বাচ্চারা গিয়েছে, বিমান দুর্ঘটনা তো একটা দুর্ঘটনা, কিন্তু সেখানে একটা ভবনে যদি আগুনও লাগতো, সেই ভবনটাতে, এই দোতলা ভবন, সেখানে কিন্তু একটা মাত্র এক্সিট, এবং আমাদের যে বিমানটা পড়লো, এই বিমানটার ডানা এবং বিমানের মূল যে বডিটা, সেটাই সেই এক্সিটের মাঝখানে দাঁড়িয়ে গেল, যার ফলে আগুন লেগেছে। আবার ভবনটার ভিতরে একদমই পুরোটাই হচ্ছে যে গ্রিল দিয়ে ঘেরা, যার ফলে বেলকনির উপরে কোনো ফাঁকা জায়গা নাই, বাচ্চারা বের হতে পারছে না, একটা সিঁড়ি সেটা আবদ্ধ। অথচ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠান,
সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কিন্তু তার বিকল্প সিঁড়ি থাকার কথা। কোনো কারণে আগুন লাগলে, বিমান দুর্ঘটনা তো পরের কথা, আগুন লাগলেও যেন অন্য দিক দিয়ে বেরোতে পারে। তাহলে এই যে আমাদের জীবনের নিরাপত্তার বেসিক যে স্ট্যান্ডার্ডগুলো সেটা ভায়োলেট করা হয়েছে। এমনকি এখন প্রশ্ন উঠছে আদৌ কি এই ভবনটা, মাইলস্টোনের এই ভবনটার কি আদৌ কোনো অনুমোদন ছিল কিনা। কারণ এই প্রশ্নগুলো এই কারণে আসে, কেননা ভবনগুলো দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অনুমোদন থাকলে তাহলে তো নিশ্চয়ই বিকল্প সিঁড়ির কথাগুলো আসতো। তাহলে রাজুক কিভাবে এটা অ্যালাউ করলো, কিভাবে আমাদের বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের কি কোনো খবরদারি ছিল কিনা, কিংবা আমাদের শিক্ষা মন্ত্রণালয় যাদের দায় দায়িত্ব যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তার যে বেসিক সেফটি সিকিউরিটি আছে কিনা সেগুলো তো দেখবার দায় দায়িত্ব। তাহলে এই যে আমরা একটা রাষ্ট্রযন্ত্র তৈরি করলাম, সেখানে সবাই দুর্ঘটনার পরে দায় যে স্বীকার করতে অপ্রস্তুত, এমনকি বিমান বাহিনী তারাও তাদের প্রশিক্ষণ বিমান কিভাবে এত জনবহুল জায়গার উপর দিয়ে তারা ট্রেনিং ফ্লাইটগুলো হচ্ছে সে দায় দায়িত্ব তো নিতে হবে। তাহলে সার্বিকভাবেই রাষ্ট্রযন্ত্র একে অপরের ঘাড়ে দায় চাপাতে প্রস্তুত, কিন্তু আমাদের প্রস্তুতি নাই। তাহলে প্ল্যানিং 95 সালে যে প্ল্যান, সেই প্ল্যানটাকে কারা ভায়োলেট করলো, কোন উদ্দেশ্যে আমরা কিছু মানুষকে প্লট দিতে গিয়ে উত্তরা থার্ড ফেজ তৈরি করলাম, পরবর্তীতে আশেপাশে জলাশয় জলাধারগুলো ভরাট করলাম, কিংবা মাইলস্টোনের মতো স্কুল কর্তৃপক্ষ বা অন্য এরকম অনেক স্কুল যারা জলাশয় ভরাট করে অনুমোদন নিয়েছে, তাহলে সিটি কর্পোরেশন কেন নির্বিকার ছিল, কেন আমাদের বিমান চলাচল কর্তৃপক্ষ তারা নির্বিকার। শুধু মাইলস্টোন না, এমন এই পুরো এলাকাতে বিভিন্ন হাউজিং, বেসরকারি বড় বড় প্রকল্প, কন্ডোমিনিয়াম প্রজেক্ট, হাউজিং প্রজেক্ট, সেগুলো একদমই আমাদের সিভিল এভিয়েশনের হাইট রেস্ট্রিকশনকে তোয়াক্কা করেনি, রাজুককে তোয়াক্কা না করে তারা বড় বড় বিল্ডিং বানিয়েছে। এমনকি খোদ রানওয়ের কাছাকাছি হাইট রেস্ট্রিকশনকে ভায়োলেট করে অনেক ভবন হয়েছে। গুলশান বাড়িধারার দিক দিয়ে আগে যা রেস্ট্রিকশন মানা হতো এখন ধীরে ধীরে সেগুলোকে মানা হচ্ছে না। কেন হচ্ছে না? কেন সবার টার্গেট হচ্ছে আমরা লাভ করব, যেটা আমরা বলি মুনাফা। ভবন এবং এই যে বাণিজ্য, সেখান থেকে মুনাফা। তো জীবনের নিরাপত্তার জন্যই তো প্ল্যানিং। আর প্ল্যানিংয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উন্নয়ন নিয়ন্ত্রণ। আপনি পুরো ঢাকা শহরে উন্নয়ন করবেন, কিন্তু সেই জন্য ফ্লাইট বা ফ্লাইটের অ্যাপ্রোচ জোন সেটাকে তো অন্তত রেহাই দিতে হবে। সেই জায়গাতে আমাদের ভূমি ব্যবহার, উচ্চতা জোনিংটাকে তো মানতে হবে। তাহলে নির্বিচার যদি আমাদের লোভের যদি বলি হয় এই যে নগরায়ন, তাহলে তো আমাদের প্রশ্নটা এটা না যে বহুল এলাকায় কেন আমাদের বিমানগুলো উঠছে, বরঞ্চ এই যেই জায়গাগুলো মানে বিরাট ভূমি ছিল সেই জায়গাগুলোতে কেন আমরা কোনো ধরনের প্ল্যানিং এবং সিভিল এভিয়েশন স্ট্যান্ডার্ডটাকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা কেন দিনের পর দিন এই ধরনের ভবন, তার ভবনের ব্যবহার, স্কুল কলেজের মতো সমাবেশ স্থল সেটা করতে দিলাম। প্ল্যানিংয়ে সুস্পষ্টভাবে বলা আছে যে আপনার এয়ারপোর্টের 4-5 কিলোমিটারের মধ্যে, যেটাকে অ্যাপ্রোচ জোন বলা হয়, সেখানে যে সমাবেশ হয় কিংবা অনেক মানুষ যেখানে ব্যবহার করে, স্কুল কলেজ উপাসনালয় কিংবা কোনো একটা বিল্ডিং, যে বিল্ডিংয়ে প্রচুর মানুষ সেখানে ব্যবহার করেন, বা এই ধরনের ভবনগুলো কিন্তু থাকার কথা না। এটাই প্ল্যানিং এবং সিভিল এভিয়েশনের স্ট্যান্ডার্ড। তাহলে কিভাবে এই অ্যাপ্রোচ জোনগুলোতে এত ধরনের আমরা প্রতিষ্ঠান করেছি যেখানে হাজার হাজার মানুষের সমাবেশ হচ্ছে? তাহলে এই প্রশ্নটা মৌলিক প্রশ্ন। এই কারণেই আমাদের তদন্ত শুধুমাত্র মাইলস্টোনে কেন মারা গেল এটা না, বরঞ্চ এই এয়ারপোর্টের 4-5 কিলোমিটার রেডিয়াসের যে এলাকা, সেই এলাকার যে উন্নয়ন নিয়ন্ত্রণের যে উদ্যোগগুলো ছিল, যেগুলো প্ল্যানিং এবং সিভিল এভিয়েশন স্ট্যান্ডার্ডে হওয়ার কথা, সেটা ভায়োলেশন কীভাবে হলো তার একটা শ্বেতপত্র দরকার। আর অন্তর্বর্তী সরকার যখন জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব নিল, তখন মানুষ ভেবেছিল নতুন বন্দোবস্ত হবে। নতুন বন্দোবস্তে মানুষের জীবনের নিরাপত্তা তো গুরুত্বপূর্ণ, ভবনে আমরা যেখানে থাকছি সেখানকার নিরাপত্তা গুরুত্বপূর্ণ। অথচ গত 15-20 বছর ধরে সারা ঢাকা শহরে সবচেয়ে বেশি নৈরাজ্য হয়েছে আমাদের ভূমি নিয়ে। মানে মাইলের পর মাইল নদী, খাল, বিল সবগুলোকে কী করা হয়েছে, ভরাট করা হয়েছে। এবং কেউ রাষ্ট্রযন্ত্র, পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড কিংবা অন্য যারা, সবাই নির্বিকার ছিল। এমনকি বিভিন্ন প্রতিরক্ষা বাহিনী, আমলাতন্ত্র, তারা কি করেছে, হাউজিংয়ের নাম নিয়ে ঢাকার বিভিন্ন ডিটেনশন পোর্ট, জলাভূমি, নিচু ভূমি ভরাট করেছে। কেউ প্রশ্ন করেনি, কেননা আমলাতন্ত্র এবং রাষ্ট্রযন্ত্র একাকার হয়ে গিয়েছিল। এবং রাজুক তো দায়ী ছিলই, কিন্তু রাজুকের উপরে যে মন্ত্রণালয় থাকে, গৃহ মন্ত্রণালয়, বা তারও বেশি উপরে থাকে সরকারের বিভিন্ন যারা মন্ত্রী, তারা যেভাবে এই পুরো বিষয়টাতে প্রভাবিত করেছে, তাহলে এটার পেছনের দায়টার জন্য তো অন্তত একটা শ্বেতপত্র দরকার। ঢাকা শহরে ভূমির যে নৈরাজ্য, দখলের নৈরাজ্য, নদী খাল দখলের নৈরাজ্য, এবং পাশাপাশি যেখানে ভবনগুলো উচ্চতার রেস্ট্রিকশনগুলো কারা মানলো না, কারা ভায়োলেট করলো, এবং কারা বিভিন্ন প্ল্যানকে, পলিসিকে তারা রেগুলেট করার জন্য চিন্তা করলো, সেই ধরনের মাফিয়াদের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রযন্ত্রের একটা শ্বেতপত্র দরকার। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা এই সরকার গঠনের পর থেকেই দাবি করেছিলাম এই শ্বেতপত্রগুলো তৈরি করা হোক। কিন্তু হয়েছে যে উল্টাটা। বিস্ময়করভাবে যখন জুলাই সরকার তৈরি হলো, তারপরে
ড্যাব সংস্কারের নাম দিয়ে এই আবাসন যারা ব্যবসায়ী তারা কী করলে, তার সাথে কতিপয় অসৎ পেশাজীবী তারা যুক্ত হলো। তারা ড্যাব সংস্কারের নামে সারা ঢাকা শহরে যত্রতত্র উঁচু ভবন বানানোর জন্য, FAR বা ফ্লোর এরিয়া রেশিও বা ফার বাড়ানোর জন্য, বিল্ডিংয়ের হাইট বাড়ানোর জন্য গৃহায়ণ মন্ত্রণালয়ের যোগ সাজেশে রাজুকের উপর চাপ তৈরি করলো। অথচ ঢাকা শহরকে বাসযোগ্য করার জন্য, আমাদের জীবনে নিরাপত্তা করার জন্য ঢাকা শহরে রাজুকের উদ্যোগ অত্যন্ত দুর্বল। অথচ এই মাফিয়ারা তারা ড্যাব সংস্কারের নাম দিয়ে পুরো ঢাকা শহরে আরও বেশি উঁচু ভবন চায়। উঁচু ভবন তো শহরের নির্দিষ্ট জোনে হয়, যত্রতত্র উঁচু ভবন পৃথিবীর কোনো প্ল্যানিংয়ে নাই। অথচ এই যে আমরা দেখছি বিমান দুর্ঘটনা হয়েছে, এখন আমরা বলছি ভূমি ব্যবহারের কথা, ভবনের উচ্চতার কথা, কিন্তু সেই কথাগুলো গৃহায়ণ মন্ত্রণালয়, রাজুক এতদিন উচ্চারণ করেনি। কেন? তারা কতিপয় গোষ্ঠীর স্বার্থকে আগেও সার্ভ করেছে, এখন এই নতুন বন্দোবস্তে সেই ব্যবসায়ীরা তারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মহলের সাথে তারা একাকার হওয়ার চেষ্টা করছে। এই যে যদি বন্দোবস্ত হয়, তাহলে আমাদের কি শিশুরা কি মৃত্যুর মিছিলে এভাবেই মরতে থাকবে? আমাদের শিশুরা কি স্কুলে গিয়েও নিরাপত্তা পাবে না? তাদের অভিভাবকরা, শিক্ষকরা এভাবে কি বেঘরে প্রাণ হারাবে কিনা? এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর রাজুককে, সরকারকে, রাষ্ট্রকে নিতেই হবে। আমরা দেখেছি বেইলি রোডে যখন অগ্নিকাণ্ড হলো, তখন হোটেল রেস্তোরাঁ নিয়ে প্রচুর কথা উচ্চারিত হলো। তখন আমরা ভেবেছিলাম যে সারা ঢাকা শহরে অন্তত 1 বছর পরে যদি কোনো রেস্টুরেন্টে যাই, অন্তত আমরা নিরাপদ বোধ করব। কিন্তু সেই আগের বন্দোবস্তের মতো এখনও সব জায়গাতেই আমাদের জীবনের নিরাপত্তাকে উপেক্ষা করে আমাদের কি হচ্ছে, এই ব্যবসাগুলো চলছে। তাহলে এত বড় দুর্ঘটনার পরে আমরা কি এটা বলতে পারবো 1 বছর পরে আমাদের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে BNBC অনুযায়ী বিল্ডিংগুলো আছে কিনা চেক করা হবে, সেখানে এক্সিট রুটগুলো আছে কিনা, বা তার আশেপাশে যে ভূমি ব্যবহারগুলো নিরাপদ কিনা, বা যে বাংলাদেশের অন্যান্য যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টের আশেপাশের অ্যাপ্রোচ এলাকাগুলো নিরাপদ কিনা, হ্যাঁ, জননিরাপত্তার প্রশ্নগুলো, সেগুলো তো আমাদের ভাবতে হবে। বিচ্ছিন্নভাবে কোনো পরিকল্পনা বা কোনো প্ল্যান কাজ করবে না, বরঞ্চ আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা, হ্যাঁ, যেটা আমাদের জননিরাপত্তার সাথে প্রয়োজন, সেটা নিয়ে আমাদের কাজ করা দরকার। সেই কাজটার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি শিশু নিরাপদ থাকবেন। আমরা স্কুল কিংবা রেস্টুরেন্ট কিংবা আমার আবাসিক এলাকা, সেখানে আমি যেন নিরাপদ থাকি, এই জন্যই রাষ্ট্রকে এত বড় দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। এবং কখনোই ব্যবসায়ীদের ব্যবসার স্বার্থের সাথে কিংবা কোনো গোষ্ঠীতন্ত্র তাদের আবাসনের স্বার্থে রাষ্ট্রের আইন, পলিসি, পরিকল্পনা চেঞ্জ হতে পারে না। এই শ্বেতপত্রটা এই কারণে দরকার, যেন ভবিষ্যতে আমরা পুরাতন যে ভুল করেছিলাম এবং পুরাতন ভুলের সাথে ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিলেন তাদের মুখোশ উন্মোচন করা যায়, এবং ভবিষ্যতের বাংলাদেশে ভবন বা যে কোনো বিল্ডিংয়ের ব্যবহার, আমাদের স্কুলের ব্যবহার, সেগুলো যেন নিরাপদ থাকে। আমরা বিগত সময়ে জননিরাপত্তার বিষয়গুলি নিয়ে আলাপ করতে গিয়ে আমি নিজেও গবেষণা করে বাংলাদেশে বিগত সময়ে যতগুলো বড় বড় ঘটনা ঘটেছে, বিশেষ করে অগ্নিকাণ্ডের ঘটনা, চুরিহাট্টা, এফআর টাওয়ার, আমাদের যখন বেইলি রোডের অগ্নিকাণ্ড, কিংবা যখন সীতাকুণ্ডে চট্টগ্রামে BM ডিপোতে অগ্নিকাণ্ড হলো, সেগুলো সবগুলোতে আমরা দেখেছি সেখানে রাষ্ট্রযন্ত্র ভয়ঙ্করভাবে নির্বিকার ছিল এবং একটা নেক্সাস ছিল। আমরা যদি স্মরণ করতে চাই, যখন হাশেম ফুড ফ্যাক্টরিতে যখন অনেকগুলো তাজা প্রাণ, আমাদের যারা লেবার, যারা অত্যন্ত স্বল্প বেতনে চাকরি করে, যখন এই দুর্ঘটনাগুলো হলো, সব ক্ষেত্রে দেখা গিয়েছে রাষ্ট্রযন্ত্রের যেই দায়িত্বগুলো তারা ছত্রে ছত্রে তারা ভায়োলেট করেছে। হাশেম ফুড ফ্যাক্টরিতে লেবার লগুলো ভায়োলেশন হয়েছে, এবং একটা ফুড ফ্যাক্টরি বা একটা ফ্যাক্টরির ভেতরে যত ধরনের আমাদের নিরাপত্তা থাকার কথা ছিল তার কোনো কিছুই ছিল না। অথচ কিছুদিন পরপরই কিন্তু লেবার ইন্সপেক্টররা ইন্সপেক্ট করতেন, বলতেন যে কতগুলো নিরাপত্তার জন্য পরামর্শ দিয়ে গেলাম, কিন্তু সেটা মানা হচ্ছে কিনা সেটার কোনো আয়োজন নাই। অন্যান্য যত অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে একই ঘটনা, যে সবাই বলছে যে রাজুক বা অন্যান্য অথরিটি ঘটনার পর তদন্ত করে দেখে যে বিভিন্ন ধরনের বিল্ডিং কোড মানা হয় নাই, আমাদের বিকল্প স্টেয়ার ছিল না, স্টেয়ার থাকলে স্টেয়ারটা প্রতিবন্ধকতায় পরিপূর্ণ ছিল। তাহলে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো মূলে আঙুলটা দেখাচ্ছে আসলে রাষ্ট্রযন্ত্র প্রভাবশালীদের কাছে তারা অসহায় শব্দটা একদমই অন্যায্য। কারণটা হচ্ছে কি, তারা বিভিন্ন ক্ষেত্রে কম্প্রোমাইজ করে। এইটা অর্থের লেনদেন আছে, আবার অনেক ক্ষেত্রে সম্পর্কের স্বার্থ আছে। তাহলে এই যে কম্প্রোমাইজিং নেচার, এই নেচারের বলিটা হচ্ছে আমরা সাধারণ মানুষ। এবং আরও বড় একটা অ্যালার্মিং বিষয়, অনেক ক্ষেত্রে রাষ্ট্র পলিসি চেঞ্জ করে ফেলে। যেমন আমাদের প্রচুর গবেষণা আমরা দেখেছি অগ্নিকাণ্ডের একটা বড় কারণ হচ্ছে সিলিন্ডার বিস্ফোরণ। সিলিন্ডারটা বাংলাদেশে একসময় কিন্তু বসতবাড়িতে আমরা গ্যাসের সাপ্লাইটা ছিল, তো বসতবাড়িতে গ্যাসের সাপ্লাইটা তুলনামূলকভাবে নিরাপদ। সেখানে যখন বসতবাড়িতে আমরা যখন অনিরাপদভাবে সিলিন্ডারটাকে আমরা ঢুকাতে দিলাম, কাদের, LNG, হ্যাঁ, CNG যারা ব্যবসা করেন, সিলিন্ডার ব্যবসা করেন, তাদের জন্য সারা বাংলাদেশে পলিসি নেওয়া হলো বসতবাড়িতে আর নতুন করে সিলিন্ডার দেওয়া যাবে না। কিন্তু তার রিস্ক ফ্যাক্টরটাকে আমরা চিন্তা করেছি না, চিন্তা করে বরঞ্চ ইচ্ছে করে এই সিলিন্ডার ব্যবসায়ীদেরকে তাদের ব্যবসা করতে দেওয়ার জন্য সারা বাংলাদেশে একটা পলিসি চেঞ্জ করে ফেললাম, যার কারণে বিভিন্ন বস্তির সিলিন্ডারে বিস্ফোরণ হয়, আমাদের বেইলি রোডের সিলিন্ডারে, হোটেলের সিলিন্ডারে বিস্ফোরণ হয়, কিংবা আবাসন এলাকার সিলিন্ডারে বিস্ফোরণ হচ্ছে।
মূল কারণটা কি? একটা পলিসি চেঞ্জ করা, যে পলিসিটা যারা কাদের সুবিধা দিচ্ছে, কাদের ব্যবসাকে সে ফুলফেপে বড় করছে, এই ব্যবসায়ীদের, অবৈধ যারা ব্যবসা করছেন, সিলিন্ডার ব্যবসা, যারা নিজেদের স্বার্থের বলি করছেন আমাদের এই নাগরিকদের। এভাবেই পলিসি চেঞ্জ হয়ে যায়, কিন্তু রাষ্ট্রের জনগণের নিরাপত্তা উপেক্ষিত থাকে। আর জনগণের প্ল্যাটফর্মগুলো এত দুর্বল হয়ে গিয়েছিল বিভিন্ন সময়ে, স্বৈরাচারী সরকারের আমলে তো জনগণের ভয়েসটা এত দুর্বল ছিল, সরকারি অনেক ক্ষেত্রে কিছু সৎ সরকারি কর্মকর্তা যারা কখনো কখনো কোনো একটা ভয়েস রেজ করেছেন, তাদেরকে পর্যন্ত মানে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের চাকরিকে টানাটানি করা হয়েছিল। আর যার ফলে পুরো অন্যান্য সরকারি কর্মকর্তারা তারা এই পুরো ন্যাক্সাসের সাথে একাকার হয়ে গেছেন, কেউ অর্থের মাধ্যমে বিক্রি হয়েছেন, অন্যভাবে বিক্রি হয়েছেন। আর পলিটিশিয়ানরা, এমনকি মন্ত্রী তো বটেই, বিগত মানুষ প্রধানমন্ত্রীর পর্যায় থেকে বড় বড় প্রকল্প যেগুলো পরিবেশকে ভায়োলেট করে, আমাদের জলাশয় আইনকে ভায়োলেট করে, তাহলে সেখান থেকে ফোন আসতো যে এই ধরনের কেসে এই ব্যক্তিকে বা এই গোষ্ঠীকে ছাড় দিতে হবে। এইভাবেই কিন্তু আমরা মৃত্যু উপত্যকা তৈরি করেছি। মৃত্যু উপত্যকাটা আসলে একটা বড় একটা গোষ্ঠীতন্ত্রের যেই তাদের পারস্পরিক নির্ভরতার মাধ্যমে আমাদের তৈরি হয়েছে, যার সাথে আমলাতন্ত্র একাকার হয়ে গিয়েছিল। এত বড় গণ অভ্যুত্থানের পরে আমলাতন্ত্রকে প্রশ্ন করা হয়নি, গোষ্ঠীতন্ত্রকে প্রশ্ন করা হয়নি। এই প্রশ্নটা যদি এখন আমরা জারি না করতে পারি, তাহলে আমাদের বেঘুরে এই যে মৃত্যুর মিছিলটা, কারখানা বলেন, স্কুল বলেন, সব জায়গাতে এই মৃত্যুর মিছিল থামবে না। কিংবা একটা হাইওয়ের পাশে আপনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, একটা ট্রাক বা বড় বাস এসে আপনার উপরে পড়ে যাচ্ছে, অথচ সেইখানে কিন্তু হাইওয়ে আইন আছে। তাহলে এই যে আইনকে বারংবার ভায়োলেট করা হচ্ছে, কোনো আইনকে তোয়াক্কা করা হচ্ছে না। নতুন এই যে জুলাই অভ্যুত্থানের পরে নতুন সরকারের কাছে এই প্রত্যাশা যে জনগণের জীবনকে বিপন্ন হয়, এই ধরনের যে কোনো পলিসি যদি থাকে তার কারেকশন করতে হবে, এবং আমরা জনবান্ধব পলিসি, যেখানে জনগণের ইন্টারেস্ট সেটাই প্রাধান্য পাবে, কোনো গোষ্ঠীর স্বার্থটা এখানে প্রাধান্য পাবে না। এই জন্য যদি আমরা একসাথে কাজ করতে পারি এবং অতীত থেকে শিক্ষা নিতে পারি, যারা দুষ্কৃতিকারী তাদের যদি আমরা যথাযথ আইনের বিধান মেনে তাদের শাস্তির প্রবিধান করতে পারি, এবং নাগরিকরা নিজের স্বার্থের আগে আমাদের নিরাপত্তাকে প্রাধান্য দিতে পারি, তাহলেই বাংলাদেশকে নিরাপদ করা সম্ভব। আমরা সেই প্রত্যাশা করি। কিন্তু আমরা যারা জনগণ, তাদেরকেই সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে প্রশ্ন করাটা চালু রাখতে হবে, নাহলে ভবিষ্যতে আপনার আমার সন্তান বা অন্য নাগরিক আবার এই ধরনের ট্র্যাজেডির শিকার হতে পারে।